নির্বাচনের আবহে উত্তপ্ত রাজ্য রাজনীতি। সামনে বিধানসভা ভোট। শহর থেকে গ্রাম সব জায়গায় শুরু হয়েছে জোরদার প্রচার অভিযান। প্রতিশ্রুতি আর পাল্টা প্রতিশ্রুতির মাঝে গণতন্ত্র যেন এক উৎসবের রূপ নিয়েছে। তবে এই উৎসবের মাঝেই উঠে আসছে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভোট, এটা কি সত্যিই সবার মৌলিক অধিকার হওয়া উচিত, নাকি একজন ভোটারের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকা জরুরি? ভোট দেওয়া কি শুধুই ব্যক্তিগত পছন্দের বিষয়, নাকি এর মধ্যেই লুকিয়ে আছে দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব? গণতন্ত্রের স্বাধীনতা বেশি বলেই কি সংঘর্ষ? মিছিল বা ভোটের সময় সন্ত্রাসের ঘটনাও বাড়ছে। আবার রাজনীতি থেকে দূরে থাকার কথা বলা হলেও সংবিধানই যখন রাজনৈতিক অধিকার দেয়, তখন এই দ্বন্দ্বের ব্যাখ্যা কী? প্রযুক্তির যুগে দাঁড়িয়ে অনলাইন ভোটিং এখনও কেন পুরোপুরি বাস্তবায়িত হলো না? আর নির্বাচনের বিপুল খরচ, তা কি কোনোভাবেই কমানো সম্ভব? সংসদ বা বিধানসভায় একটি শক্তিশালী বিরোধী দলের উপস্থিতি গণতন্ত্রের জন্য কতটা গুরুত্বপূর্ণ, এই প্রশ্নও উঠে আসছে সমানভাবে। এইসব গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক প্রশ্নের উত্তর জানতে আমরা কথা বলেছি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী, লেখক এবং প্রাক্তন অধ্যাপক ডক্টর প্রণব কুমার দালালের সঙ্গে। তার সঙ্গে আলোচনায় উঠে এসেছে আরও একাধিক বিষয়, যেগুলো বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চলুন শুনে নেওয়া যাক এই সমস্ত প্রশ্নের উত্তরে তিনি কি বললেন। বিধানসভা ভোট আসন্ন। স্যার, আপনি কি মনে করেন ভোট দেওয়া সকলেরই উচিত? ভোটারদের কি ন্যূনতম শিক্ষাগত কিছু যোগ্যতা থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? এটা প্রশ্নটা খুবই সুন্দর প্রশ্ন। এটা নিয়ে আমি শুধু নয়, আরো বড় বড় যারা মানুষ দেশের জন্য, দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন, তারা পর্যন্ত এটা যথেষ্ট পরিমাণে ভেবেছিলেন। আমি যদি নেতাজি সুভাষচন্দ্রের কথাই ভাবি, তিনি একটা ব্লু প্রিন্ট তৈরি করে গেছিলেন যে স্বাধীনতা আজকে না হোক কালকে, কাল না হয় পরশু, আসবেই আসবে। তাহলে আমরা কি ধরনের শাসন ব্যবস্থা গ্রহণ করব? উনি কিন্তু প্রত্যেক মানুষের ভোটাধিকার এইটাকেই স্বীকার করেননি। উনি দৃঢ়ভাবে বলেছিলেন যে আগে তাকে ভোট দানের উপযুক্ত হতে হবে, তাকে আগে গণতন্ত্রের উপযুক্ত হতে হবে, তারপরে ভোট দানের প্রশ্নটা আসবে, তারপরে তাকে ভোটার করবো কি না করবো সেই প্রশ্নটা আসবে। সেই জন্যে তিনি বলেছিলেন অন্তত 10টা বছর মিলিটারি ডিক্টেটরশিপের আন্ডারে থাকবে। তিনি তার পরিষ্কার একটা কাঠামো তিনি তৈরি করে যেতে পারেননি। তিনি এইরকম একটা বলে রেখেছিলেন যে গণতন্ত্রের জন্য উপযুক্ত না করে, মানুষকে গণতন্ত্রের উপযুক্ত না করে ভোটাধিকার, প্রত্যেককে ভোটাধিকার দেওয়া, প্রত্যেক প্রাপ্তবয়স্ক লোককে ভোটাধিকার দেওয়াটা ঠিক হবে না। এইটা তিনি অনেক আগেই ভেবে রেখেছিলেন। এবং আমরা আমাদের ব্যক্তিগত মত যদি চাওয়া হয়, আমরাও ওইটাকেই সমর্থন করি। কারণ যদি প্রত্যেককেই ভোটাধিকার দিয়ে দেওয়া হয়, একটা মূল্যবান একটা অধিকার, যত অধিকার আছে তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ অধিকার হচ্ছে আমার ভোটাধিকার। আমি কার দ্বারা শাসিত হব সেটা আমি নিজে সঠিকভাবে চিন্তা করে সেটাকে আমি নির্ধারণ করে দেব। সেইটাই হচ্ছে উপযুক্ত গণতন্ত্রের একটা পরিবেশ। তো সুতরাং এখানে শুধু শিক্ষার কথা নয়, চেতনার কথাও আসছে। শিক্ষা চেতনা সম্পন্ন মানুষই একমাত্র ভোটাধিকার দিতে পারে। এটা শুধু যে আমি একটা জিনিস ভুল করলাম, যে নেতাজির কথা বললাম, নেতাজির বহু আগে কিন্তু গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিনি এটা বলে গেছিলেন যে প্রত্যেকেই কিন্তু নয়, কি বলে ওটাকে, নাগরিক নয়। নাগরিক হতে গেলে তাকে রাষ্ট্রীয় কার্যে সফলভাবে অংশগ্রহণের ক্ষমতা সম্পন্ন হতে হবে এবং একই সঙ্গে তার প্রচুর হাতে সময় থাকতে হবে, অর্থাৎ তার কিছু পয়সা কড়িও থাকতে হবে। সে যদি সারাদিন সে কায়িক পরিশ্রমে ব্যস্ত থাকে, সে রাষ্ট্রের সম্পর্কে চিন্তা করবে কতক্ষণ, বা কি করি বা সম্ভব সেটা? সেই জন্যে
এই কথাটা কিন্তু বহুদিন আগে থেকেই রাষ্ট্রচিন্তাবিদদের ভাবিয়েছে। তা ভোটটা কি শুধুমাত্র ব্যক্তিগত স্বার্থে নাকি না সামাজিক দেশের স্বার্থে ভোটটা দেওয়া উচিত? এবং ধরুন যাদের সে অর্থে বুদ্ধি নেই, আ যে কথা বলি শুধু শিক্ষা হলেই তো হয় না, চেতনার প্রয়োজন। তো সেই সমস্ত মানুষের এক ভাবনা চিন্তা হবে এবং যারা আক্ষরিক অর্থে শিক্ষিত এবং সচেতন তাদের চিন্তাভাবনা আলাদা হবে। তাহলে এক্ষেত্রেও তো স্যার একটা শিক্ষা এবং অশিক্ষার ব্যাপার চলে আসছে। না, এটা এলেও ধরে নেওয়া যায় যে একটা মানুষ যখন, একটা ছেলে যখন একটা নির্দিষ্ট স্তরের শিক্ষাকে অতিক্রম করে আরো একটু উচ্চতর স্তরে সে পৌঁছচ্ছে, তার চেতনাটা বাড়বে, এটাই আমরা আশা করব। কারণ এই যদি বিদেশের দিকে তাকাই, তাহলে আমরা দেখি যে তারা ন্যূনতম যে যোগ্যতাটা, শিক্ষাগত যোগ্যতাটা, সেটা তারা অতিক্রম করে যায় একটা নির্দিষ্ট বয়সের পরে, তারপরেই তারা ভোটাধিকারটা পায়। স্যার, রাজতন্ত্র আর গণতন্ত্রের মধ্যে তফাৎটা কোথায়? এটাও খুব সুন্দর প্রশ্ন। প্রথমত, গণতন্ত্র কিন্তু এসেছে খুব বেশি দিন নয়। গণতন্ত্র এসেছে ওই পশ্চিমী দেশের হাত ধরে। গণতন্ত্রের প্রকৃত অর্থ তো জনগণের দ্বারা, জনগণের জন্য, জনগণের মধ্য থেকে যে শাসন ব্যবস্থা গড়ে ওঠে, সেটাই গণতন্ত্র। আব্রাহাম লিঙ্কন এটা বলেছিলেন, ডেমোক্রেসি ইজ এ ফর্ম অফ গভর্নমেন্ট অফ দি পিপল, ফর দি পিপল অ্যান্ড বাই দি পিপল। তো সেই ধরনের গণতন্ত্রের জন্ম লাভ করেছিল কোথায়? ইংল্যান্ডে, ফ্রান্সে, জার্মানিতে, আমেরিকাতে। আমেরিকাতে তো বহুদিন পরে হলো, ওটা তো একটা উপনিবেশই ছিল ব্রিটিশদের। তারপরে বহুদিন পরে ওখানে গণতন্ত্র এলো। রাজতন্ত্র এবং গণতন্ত্র দুটোতেই তো ভোটাধিকারের সুযোগ আছে। তাহলে এর তফাৎটা কোথায়? রাজতন্ত্রে যেটা ভোটাধিকার আছে, সেটা একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত কিন্তু জনগণের হাতে ক্ষমতা থাকে। তারপরে যখন হোয়াইল দি গভর্নমেন্ট ইজ ইন ক্রাইসিস, দেশ যখন একটা বিরাট বিপদের সম্মুখীন, তখন কিন্তু আর গণতন্ত্র থাকে না, রাজতন্ত্র সেখানে অটোমেটিক চলে আসে। যেমন ফ্রান্সে আছে যে বিরাট রকমের সংকট এলে তখন সমস্ত ক্ষমতাটা প্রেসিডেন্টের হাতে চলে যাবে। সেটা কিন্তু এমনিতে গণতন্ত্র, কিন্তু ওটা রাজতন্ত্রও নয়, ওটা গণতন্ত্রেরই একটা শ্রেণী বিভাগ। আমি যেটা বলছি সেটা এই এশিয়ার দেশগুলোর কথা বলছি। এই যেমন আছে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তারপরে এদিকে পশ্চিম এশিয়ার দেশ কতগুলো রয়েছে, যেমন আফগানিস্তান, তারপরে আরো এই দুবাই, ইরান, ইরাক, এইসব দেশগুলো কোনোটাই কিন্তু গণতন্ত্র নয়, রাজতন্ত্র। কিন্তু এমনি স্বাভাবিক অবস্থাতে রাজা তাদের ইন্টারফেয়ার করে না। যখন ক্রাইসিস আসে তখন রাজার হাতে সমস্ত ক্ষমতাটা চলে যায়। তাহলে আমাদের ভারতবর্ষে রাজতন্ত্র অপেক্ষা গণতন্ত্রে কি স্বাধীনতা মানুষের বেশি থাকে? যার জন্যই কি বিভিন্ন সময় এই পলিটিক্যাল মারামারি, মিটিং মিছিল, সন্ত্রাস এই জিনিসগুলো বেশি ঘটছে? এটা কিন্তু দেখতে হবে যে সারা দেশে কি ঘটছে। এখন পশ্চিমবঙ্গের নিরিখে সবটা বিচার করলে চলবে না। দেশের মধ্যে পশ্চিমবঙ্গ 22টা দেশ রাজ্য আছে, তার মধ্যে অন্যতম। তো একটি একটি জায়গাতে কি ঘটছে না ঘটছে সেইটা কিন্তু সার্বিকভাবে অন্য জায়গায় যে ঘটছে তা নয়। যেমন পশ্চিমবঙ্গে যেটা ঘটছে সেটা হায়দ্রাবাদে নাও ঘটতে পারে, সেটা গুজরাটে নাও ঘটতে পারে, সেটা পাঞ্জাবে নাও ঘটতে পারে। তো আমার তো মনে হচ্ছে ইদানিং যেটা দেখছি, আমি ছোটবেলা থেকেই, বয়স তো অনেকটা হলো, ছোটবেলায় দেখেছি
মানুষের এই একজনের স্বাধীনতায় অন্যজনের হস্তক্ষেপ করা, হুট করে তার গায়ে হাত দেওয়া, এইগুলো ছিল না। কিন্তু তখন অভাব ছিল, কিন্তু এই রকম মারামারি, কাটাকাটি, সন্ত্রাস, এই সব জিনিস ছিল না, তখন কম ছিল। হ্যাঁ, চোর ডাকাত চিরকালই আছে, কিন্তু তখন নিয়ন্ত্রিত ছিল, কম ছিল। কিন্তু এখন পশ্চিমবঙ্গে বিশেষ করে দেখতে পাচ্ছি যে যে এই তো এই কদিন আগে বুদ্ধদেব ভট্টাচার্য, মানে বছর কতক আগে তিনি যখন বেঁচে ছিলেন, তখন একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে প্রতিদিন অন্তত 40টা লোক আমাদের এই সন্ত্রাসের কারণে মারা যাচ্ছে, এবং খুনোখুনি, খুনিতে মারা যাচ্ছে। এইটা কিন্তু সব জায়গাতে হয়। এই ম্যাড্রাস বলুন বা এই তেলেঙ্গানা বলুন কি ব্যাঙ্গালোর, মাইসোর বলুন, এইসব জায়গাতে কিন্তু এই জিনিসটা দেখা যায়। আরেকটা বিষয় জিনিস জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে সমাজের কিছু মানুষ বলুন, বুদ্ধিজীবী বলুন, কিছু সুচতুর বলতে পারেন মানুষ, তারা অনেক সময় বলেন রাজনীতি করবেন না, রাজনীতিকে ঘৃণা করেন। তো কিন্তু এই রাজনীতির করার অধিকার তো সংবিধানে দিয়েছে, এবং রাজনৈতিক যে পদ্ধতি আছে তার মাধ্যমেই সরকার নির্বাচিত হয়। তাহলে একবারে রাজনীতিকে দূরে রেখে সমাজের কিছু করা কি আদৌ সম্ভব? এইটা আমি বলবো যে রাজনীতি থেকে যদি ভালো মানুষরা দূরে চলে যায়, তাহলে রাজনীতির জায়গাটা কার জন্য ফেলে রাখছি? খানিকগুলো দুষ্কৃতী, খানিকগুলো স্বার্থপর লোকের অধীনে চলে আসছে রাজনীতির জায়গাটা, এবং সেইটাই ইদানিং হয়ে যাচ্ছে। আমার মনে আছে অম্বুজবাবু আমাদের যদিও সহকর্মী ছিলেন, কিন্তু আমাদের মাস্টারমশাইয়ের মতনই ছিলেন এই নেতাজি মহাবিদ্যালয় আরামবাগে। তা তিনি বলতেন যে আপনারা যদি রাজনীতি থেকে দূরে থাকেন, তাহলে রাজনীতির জগৎটা খানিকগুলো দুষ্কৃতিতে ভরে উঠবে না। আপনারা আসুন, এই উপদেশ আমাদের দিতে। তা আপনি কি মনে করেন একইভাবে যে সমস্ত ছেলেমেয়েরা বলুন ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং অন্যান্য বিভিন্ন লাইনে যাচ্ছে, একইভাবে রাজনীতিতেও এভাবে আসা উচিত নতুন প্রজন্মকে, সমাজকে সুষ্ঠুভাবে গঠন করতে? এলে তো খুব ভালো হতো যদি একটা ডাক্তার আসতো, ইঞ্জিনিয়ার আসতো, সমাজের যারা প্রতিষ্ঠিত লোক তারা যদি রাজনীতিতে আসতো, তাহলে এই এত রাজনীতির জায়গাটা এই পর্যায়ে নেমে আসতো না, এই পর্যায়ে চলে যেত না বলেই আমার বিশ্বাস। আপনাদের সময় কলেজে বা ছাত্ররা আপনারা যে সময় রাজনীতি করেছেন, বা আপনাদের সময় যেভাবে ছাত্র রাজনীতি হয়েছে, তার সঙ্গে এখন যে তফাৎটা, সেটা কোনো সময় আপনাকে কষ্ট দেয়? এবং হ্যাঁ, কি কারণটা কষ্ট দেয়, যথেষ্ট কষ্ট দেয়। এমনকি নকশাল মুভমেন্টের, যেটাকে আমরা সাধারণভাবে আমরা নিন্দে করি, সেখানেও ব্রিলিয়েন্ট ছেলেগুলোই নকশাল মুভমেন্টের সূত্রপাত করেছিল, এবং শেষ পর্যন্ত লড়াই করে কেউ প্রাণ দিয়েছিল, কেউ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইরকম তখন আমি দেখেছি, আমাদের সময়ই সেটা ঘটেছিল। তো রাজনীতি কখনোই যে চিরকালীন ভাবে রাজনীতি খারাপদের হাতে আছে তা নয়। এককালে এটা ভালো ভালো ছেলেদের হাতেও বা লোকেদের হাতেও বা জনগণের হাতেও ছিল। তাহলে এই যে বর্তমান যে ছাত্র রাজনীতি যেটা চলছে, এটা নিয়ে কি বলবেন ছাত্রদের? বর্তমান ছাত্র রাজনীতিটা আমাকে খুব কষ্ট দেয়, কারণ আমি এখন কলেজগুলোতে যদি দৈবাৎ কোনোদিন যাই, লাইব্রেরির কারণে বা অন্য কারণে, 1টা-1.5টার পরে গিয়ে দেখি প্রায় 80% ছেলে অ্যাবসেন্ট, ছেলে চলে গেছে, 20% ছেলে রয়েছে। তো সেই 20% ছেলে কি জন্য রয়েছে? তারা কিন্তু কোনো সেবামূলক কাজের জন্য নেই সেখানে, তারা ধান্দায় ঘুরছে। তারা ক টাকা পাবো, কোন ছেলের কাছ থেকে ক টাকা পাবো, কে অ্যাডমিশন নিতে পারছে না, তাকে অ্যাডমিশন করিয়ে দিলে আমি কিছু পাবো,
এই ধান্দায় তারা ঘুরছে। এই প্রশ্ন থেকে আপনাকে স্যার বলি, এই যে সমাজের প্রতি ছাত্রদের দায়বদ্ধতা, এখান থেকে ছাত্রছাত্রীরা বিমুখ কেন? এটা কি একটা শুধুমাত্র ছাত্রছাত্রীর দোষ, নাকি পুরো সমাজটাতে একটা অবক্ষয় নেমে আসছে? ইদানিং যেটা হয়ে গেছে পশ্চিমবঙ্গে, সেটা সমাজের দোষই বলতে হবে। কারণ ভালো ছেলেরা নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। তারা জানে যে আমাদেরকে মানুষ হতে গেলে আহ, আহ, আমাদেরকে ওই আর পাঁচটা সাধারণ ছেলের মতন ওইভাবে চললে চলবে না। আমাদেরকে অন্যভাবে একটু চলতে হবে। হয় এই পশ্চিমবঙ্গের ভেতরে থেকে কিংবা পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে পড়াশুনো করতে হবে, এবং আমাদেরকে ভবিষ্যতের কথা ভাবতে হবে। স্যার, আপনার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি কি মনে করেন শুধুমাত্র উচ্চ মাধ্যমিক স্তরেতে রাষ্ট্রবিজ্ঞান পড়ালেই হবে, মাধ্যমিক স্তরেতে পড়ানোর প্রয়োজন নেই? আমি এইটা নিয়ে বহুত ভেবেছি। রাষ্ট্রবিজ্ঞানের মতন একটা সাবজেক্ট, যেটাকে অ্যারিস্টটল, আমি আবার অ্যারিস্টটলের নাম করছি কারণ হি ওয়াজ দ্য ফাদার অফ পলিটিক্স, এটা বলা হয় আর কি। তিনি রাষ্ট্রবিজ্ঞানের জনক ছিলেন। অ্যারিস্টটল তিনি বলেছিলেন যে রাষ্ট্রবিজ্ঞানটা হচ্ছে সবচেয়ে একটা আহ, মানে অন্যান্য যে সামাজিক বিষয়গুলো রয়েছে, যেমন ইতিহাস, ভূগোল, আহ, আহ, বা এই ফিলসফি, এই সবগুলো সাবজেক্টগুলো রয়েছে, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানটা। তা সেই জন্যই রাষ্ট্রবিজ্ঞানটা আমার মতে 9-10 থেকেই শুরু করে দেওয়া উচিত, এবং বিএ ক্লাসে এসে প্রত্যেকের অবশ্য পাঠ্য করা উচিত, এটা আমার মত। শুধু রাষ্ট্রবিজ্ঞান না, এর সঙ্গে আরো কিছু সাবজেক্ট পড়া? হ্যাঁ, নিশ্চয়ই। শুধু রাষ্ট্রবিজ্ঞান, অবশ্যই রাষ্ট্রবিজ্ঞান যদি আমি ব্রডলি দেখি, তার ভেতরেই চলে আসে যেমন ল, যেমন আইন কানুনের ব্যাপারটা, তারপরে বিচার বিভাগ, ইলেকশন কমিশন, এই সবই চলে আসছে রাষ্ট্রবিজ্ঞানের পরিধির মধ্যে। বিশেষ করে ল এর ব্যাপারটা আমাকে এটাও থাকা উচিত। আমার এইটা সম্পর্কে একটা প্রাথমিক জ্ঞান থাকা দরকার। কেননা কোন জিনিসটা আমি করব, কোন জিনিসটা আমি করতে পারি না, আমার অধিকারে আছে কোনটা, আর আমার অধিকারের বা অধিকারের এখতিয়ারের বাইরে কোনটা, এইটা সম্পর্কে আবার একটা প্রাথমিক ধারণা থাকা উচিত। চিকিৎসা চিকিৎসা হ্যাঁ, চিকিৎসাটা রয়েছে এর বাইরে, মানে ঠিক রাষ্ট্রবিজ্ঞান, আইন, এই 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 একটা দিক, আর চিকিৎসার একটা দিক। চিকিৎসাটাকেও প্রাথমিক চিকিৎসা যেটা, সেটাও একটা স্তর পর্যন্ত বাধ্যতামূলক করা উচিত পড়াশোনার ক্ষেত্রে। কারণ এই আমাদের কতগুলো ভুল ধারণা আছে, যেমন সাপে কাটলে, বা কুকুরে কামড়ালে, বা বেড়ালে কামড়ালে, বা হাঁচড়ে দিলে আমরা না জেনে অনেক বাজে কাজ করে ফেলি। এই রোজা ফোজা এইসব ডেকে তাদের কাছে গিয়ে এমন পর্যায়ে আমি রোগীকে নিয়ে চলে যাই যে সে সেখান থেকে আর ফিরে আসতে পারে না, সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু এই সম্পর্কে যদি তার প্রপার ধারণা থাকতো, সে প্রথমেই বৈজ্ঞানিক চিকিৎসার অধীনে চলে যেত ন্যূনতম সময়ের ভেতরে। তার মানে এর সঙ্গে সঙ্গে আপনি বলতে চাইছেন আরো যে বেসিক যে সমস্ত বিষয়গুলো আছে সিলেবাসে রাষ্ট্রবিজ্ঞান, সেই সম্পর্কে একটা জ্ঞান থাকা উচিত। আমার সারা রাত জ্বর, ভীষণ জ্বর, কি আমার ছেলের জ্বর, আমি তখন ডাক্তারের কাছে যাব, সে তো ঘুমোচ্ছে না, আমি প্রাথমিকভাবে তার ট্রিটমেন্টটা করে দিতে পারবো। একটা প্যারাসিটামল দিলাম, কি আমি জেনে নিলাম যে কতটা দেওয়া উচিত, সেই অনুযায়ী আমি তাকে সেটা চিকিৎসাটা করে দিলাম। আমি তারপরের দিনে যখন আমি সময় পেলাম, তখন ডাক্তারের কাছে গেলাম।
আবার এই ভোটের প্রসঙ্গে আসবো, সেটা হচ্ছে আহ, মানুষ ব্যাংক থেকে টাকা তুলছে, এটিএম থেকে টাকা তুলছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে আসছে, সেটা অনেকটা সুরক্ষিতভাবেই করছে। তাহলে ভোটদানের ক্ষেত্রে এত সুরক্ষার অভাব দেখা দিচ্ছে কেন? ওই যে বললাম যে ভোটদানের ক্ষেত্রে এত মারামারি, হিংসা এইসব চলে এসছে। তুমি যদি পশ্চিমবঙ্গের কথা ভাবো, একটা জিনিস তুমি দেখছো, একটা পিকচার তুমি পাচ্ছ চোখের সামনে, কিন্তু এটাই যদি অন্য রাষ্ট্রগুলো, অন্য রাজ্যগুলো হয়, সব জায়গাতে কিন্তু এই জিনিসটা নেই। এত হিংসা, এত মারামারি কাটাকাটিটা নেই। তাহলে যে নির্বাচনে যে এত বিপুল অর্থের খরচ হয়, হুম। তা এটা তো অন্য কোনো কাজেও লাগানো যেতে পারে। তাহলে এক দেশ এক ভোট এটা কোনোভাবে করা যায় না, যে সমস্ত ভোটটা পঞ্চায়েত বলুন, বিধানসভা বলুন, লোকসভা বলুন, একসঙ্গে যদি ভোটটা হয় তাহলে তো একটা বিপুল খরচাও বাঁচে। এটাই তো ভাবা হচ্ছে, ভাবনা স্তরেই থেকে যাচ্ছে, এটা কার্যকরী করা যায়। কার্যকরী করা যাচ্ছে না। কারণ হয়তো দেখা যাবে যে বিধানসভার ভোটটা এই মাত্র হলো, আর দুদিন পরেই হয়তো লোকসভার ভোট আসছে। সেই বিধানসভার ভোটে যারা অনেক টাকা পয়সা খরচ করে, অনেক মেহনত করে তারা ক্ষমতাটা লাভ করেছে, তারা তো কিছুতেই সেটাকে স্বীকার করে দেবে না, এই জিনিসটা দাঁড়ায় আর কি। কিন্তু হলে খুবই ভালো হয়, একসঙ্গে যদি ভোটটা- গোটা দেশের যত রকম নির্বাচন আছে। এবং শুধু আর্থিক দিকটা নয়, যে অস্থিরতার পরিবেশ এটাও কিছুটা মিটবে। এই তো আমেরিকাতেই হয়, আমেরিকাতেই যখন ভোট হয় তখন সব ভোটই একসঙ্গে হয়ে যায়, যাবতীয় ভোট। আমাদের দেশও এরকম হওয়া উচিত বলে মনে করেন? আমি তো মনে করি উচিত, কিন্তু বাস্তব পরিস্থিতি অন্যরকম দেখি। যে প্রযুক্তি নির্ভর, এখন আমরা প্রযুক্তির পথে হেঁটে চলেছি, প্রযুক্তির কেই আমরা কেন্দ্র করে আমরা সামনে দিয়ে এগিয়ে যাচ্ছি। তো আপনার কি কোথাও মনে হয় যে ভোটটা শুধুমাত্র ভোট কেন্দ্রেই কেন দেয়া হবে? এটা যদি কোনো কিছু অনলাইনে অথেন্টিকেশনের মাধ্যমে ভোট দেয়া হয়, অথবা ধরুন যারা বাইরে আছে, পরিযায়ী শ্রমিক বলুন, বাইরে অন্য রাজ্যে কাজ করছে, একটি দিনের জন্য তাদেরকে ভোট দিতে আসতে হচ্ছে। তো এটা কি কোনো বিশেষ কোনো ব্যবস্থা করা যায়? তো তুমি যেটা বলেছো সেটা একটা বিজ্ঞানের কথা বলেছো, এটা ফেলে দেবার কথা নয়, হয়তো আগামী দিনে সেইটাই হবে। কিন্তু আজকে আমি ভাবতে পারছি না যে কি করে অনলাইনে হবে, তাদের ভোটাধিকারটাই আছে কিনা আমি কি করে জাজ জাজ করব, যে হয়তো উম, মহারাষ্ট্রে আছে, যে রাজস্থানে আছে, যে ছেলেটি ওখানে হয়তো হয়তো কাঠের কাজ করে কিংবা রাজমিস্ত্রির কাজ করে, তার যে আদৌ ভোটাধিকার আছে কিনা, সে যে আদৌ পশ্চিমবঙ্গের লোক কিনা, সেটা আমি নির্ধারণ কি করব কি করে, এইটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এখন আমি ভাবতে পারছি না, কিন্তু হয়তো আগামী দিনে সেই কিন্তু কিছু তো একটা ব্যবস্থাটাই তো ব্যবস্থা রাখা প্রতিষ্ঠিত হবে। উচিত। কারণ হুম। অনেক মানুষ মানুষ থাকে, মানুষকে, নাগরিক আছে যারা বাইরে রাজ্যে কাজ করে, এমনকি বাইরে দেশেতেও কাজ করছে। তারা ভোট দেবে কি করে? তারা ভোট দিতে, তাদেরকে হয় অনেকটা ত্যাগ স্বীকার করতে হয়, সময় নষ্ট করতে হয়, পয়সা খরচ করতে হয়, অথবা তারা তাদের এই মূল্যবান অধিকারটাকে তারা প্রয়োগ করতে পারে না। যে চারিদিকে দেখছেন পতাকা, ব্যানার, ফেস্টুন লাগানো আছে। তো কোথাও কি মনে হচ্ছে এটা একটা প্রচ্ছন্ন সন্ত্রাস বা দখলদারি সন্ত্রাস বা দৃষ্টি সন্ত্রাস? এই খরচাটা যদি অন্য কোনো কাজে লাগানো যেত? নিশ্চয়ই, তাহলে তো দেশের অনেক কিছুই হয়ে যেত। অন্তত পশ্চিমবঙ্গে আমি যা দেখি, অন্য সে জায়গায় পরিমাণে গিয়ে, ফেস্টুন, ব্যানার খরচা অন্য হচ্ছে। জায়গায় গিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করতে হয়, এখানে সেটা জিজ্ঞেস করতে হয় দুপা অন্তর অন্তর, মুখ্যমন্ত্রীকে সেটা জানিয়ে দেওয়া হয়, সেটা তার ছবিটা থাকে। তা প্রার্থীরা তা এখন দেখা যাচ্ছে প্রচারে গিয়ে কেউ ঘুঁটে তুলছে, কেউ ধান নিড়াচ্ছে, কেউ আলু কুড়োচ্ছে, বাদাম তুলছে, কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে। তা সমাজে এটার গ্রহণযোগ্যতাটা কতটা বলে মনে করেন? কিচ্ছু নেই। এই যে যারা এই কাজগুলো করছে, তারা কোথায় যাচ্ছে, যদি তারা যদি ইলেকশনে জেতে, তারা তো যাচ্ছে প্রশাসনিক ব্যবস্থায়,
আমাদের যেটা অ্যাডমিনিস্ট্রেশন, যেটা লেজিসলেশন, সেই জায়গায় তারা যাচ্ছে। তা তারা কি কাজ করতে যাচ্ছে আর তাদের আহ, যেটা বর্তমান কাজ হুম। সেটার সঙ্গে তার কোনো সম্পর্ক আছে কিনা, এইটা তো ভাবা দরকার। যে এই ধান নিড়ানোর সঙ্গে ফুটে তোলা কি ধান তোলা, ধান কাটা, এর সঙ্গে আলু তোলা, রান্না করছে যে রান্না করা, ঝাঁট দেওয়া, এই কাজের সঙ্গে এত বড় একটা দেশ শাসনের মতন গুরুত্বপূর্ণ কাজ, এই দুটোর মধ্যে কোনো সামঞ্জস্য কোথাও আছে কোথাও কিনা? মনে হয় জিনিসটাকে আরো মানে ছোট করে দেখা হচ্ছে বিষয়টাকে। আমার তো তাই মনে হয় যে রাজনীতিটাকে একবারে কোথায় একবারে তৃণমূল স্তরে নামিয়ে আনছে। তৃণমূল স্তরে নামিয়ে আনার মানে একটা অর্থ আছে, পজিটিভ অর্থ, যে আহ, সবাই আহ, দেশের নাগরিক, সবাই দেশের কথা ভাবুক, এই। কিন্তু সেই মানেটা তো এখানে আসছে না। এখানে লোক দেখানি একটা ব্যাপার আসছে, যে আমরা তোমাদেরই মানুষ, তোমাদেরই লোক, তোমাদের জন্যই আমরা যাচ্ছি। আরে বাবা, তারা গিয়ে তো শুধু হাত তুলতে যাবে, তারা কি দেশ শাসনের বা প্রশাসনের কাজে আসবে? আরেকটা প্রশ্ন করছি, সেটা হচ্ছে এই বিভিন্ন রাজনৈতিক দলগুলি নির্বাচনের সময় বিভিন্ন প্রতিশ্রুতি দেয়, ইশতেহার প্রকাশ করে এবং সেটা কিন্তু নির্বাচন কমিশন সেটাকে দেখেন। তার সেই অবস্থাতেই প্রচারগুলো হয়। তা এটা পরবর্তী যখন ৫ বছর কভার হয়ে যায়, তখন কেন নির্বাচন কমিশন দেখে না যে সেই ইশতেহারগুলো আদৌ পূর্ণতা পেয়েছে কিনা, মানুষের সেই প্রতিশ্রুতিগুলো আদৌ সম্পূর্ণ হয়েছে কিনা, এবং যদি না হয়ে থাকে ওই দলগুলির ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা নেয় না কেন? এটা কি এটা তো নিতে পারে? নির্বাচন কমিশনের এই দায়িত্বটা যদি তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হয় তাহলে অন্যায় হবে। কারণ একটা মানুষ কি একটা প্রতিষ্ঠানের পক্ষে এত বড় দেশের সমস্ত আমাদের আইনসভা কি শাসন বিভাগ, এদের কাজগুলোকে জাজ করা, ঠিক মতন ভাবে জাজ করা তাদের পক্ষে কি সম্ভব? এইগুলো তো জনগণ দেখবে, হ্যাঁ, এটা এগুলো জনগণের দায়িত্ব। সম্ভব নয়। কিন্তু যে নির্বাচনে যাদেরকে যে আমরা পাঠিয়েছিলাম হুম, তারা তাদের দায়িত্বগুলোকে সঠিকভাবে পালন করেছে কিনা, যদি না করে থাকে তাহলে আর নয়, একবারই পাঠিয়েছি, এর পরের বারে আমরা অন্য লোক পাঠাই। নির্বাচনী যে বিধিনিষেধ, সেখানে নির্বাচন কমিশন দেখছেন। সেই বিধিনিষেধের মধ্যে রাজনৈতিক দলগুলোর ইশতেহারও তো পড়ে। হুম। তাহলে সেখানে যে কথাগুলো লিখছে সেটা পূরণের ক্ষেত্রে তারা পিছপা হবেন কেন? হওয়া তো উচিত নয়, কিন্তু আজকাল তো রাজনীতিটা, বলছি না, যে রাজনীতিটা যে জায়গায় চলে গেছে তাতে আদর্শের জায়গাটা থেকে যাচ্ছে এক জায়গায়, আর বাস্তবের জায়গাটা আরেক জায়গায় থেকে যাচ্ছে। আরেকটা বিষয় দেখা যাচ্ছে, বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন রাজনৈতিক দল তৈরি করছেন, রেজিস্টার করছেন। তা এটা কি কোথাও মনে হয় যারা নতুন করে দল প্রতিষ্ঠা করছেন, দল তৈরি করছেন, নির্বাচন কমিশনের বা আ ওখানে যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা আছেন তাদেরও দেখা উচিত ব্যক্তির আ চরিত্র বলুন, তার ব্যাকগ্রাউন্ড কোথা থেকে উঠে এসেছে, কিভাবে সে কাজ করেছে। তো এইসব না করেই নতুন, নতুন দল প্রতিষ্ঠা হচ্ছে। এটা কিভাবে খুবই দেখছেন? অবাঞ্ছিত একটা গণতান্ত্রিক দেশে। আমার ভালো লাগলো না একটা দলকে, ব্যাস আমি একটা নিজের দল করতে আরম্ভ করলাম কয়েকটা লোককে নিয়ে। কিন্তু যেগুলো আদর্শ স্থানীয় গণতান্ত্রিক দেশ, হুম। যেমন ইংল্যান্ড বলুন, আমেরিকা বলুন, ফ্রান্স বলুন, ফ্রান্সে অনেকগুলো দল আছে ঠিকই, কিন্তু মূলত কয়েকটা দলই ওখানে বেশি সক্রিয়। এমনকি বিভিন্ন বিতর্কিত বিষয় নিয়ে সরাসরি সরকারের থেকে বিপক্ষে যে একটা বিষয়ের ওপর না, দাঁড়িয়ে এইটা বলাটা শেষ করে দিই, যে ওই সব দেশে, ইংল্যান্ড, আমেরিকা, এই সব দেশে বলা হয় ওখানে টু পার্টি, বাই পার্টি সিস্টেম চলছে। আর যে পার্টি নেই তা নয়, পার্টি আছে, তাদের কোনো ভূমিকা নেই, কিন্তু ক্ষমতাটা ওই মূলত দুটো পার্টির মধ্যেই সীমাবদ্ধ থেকে গেছে, এবং সেইটাই হচ্ছে আদর্শ গণতন্ত্রের একটা নমুনা। এবং এটা যেটা বলছিলাম, এটাও দেখা যাচ্ছে যে কোনো একটি বিষয় যেটা ভারতের সার্বভৌমত্বের রক্ষার ক্ষেত্রে খুব প্রয়োজন, সেরকম কোনো বিষয় নিয়ে কোনো একটি মানুষ কোনো একটি দল গঠন করে ফেলছেন। এবং সেটাকে তিনি স্বীকৃতিও পেয়ে যাচ্ছেন। তিনি সরকার থেকে স্বীকৃতিও পাচ্ছেন।
তা এটা কিভাবে সভ্য সমাজে না, কিভাবে সেটা এটা চলবে? আইনগতভাবে সে স্বীকৃতি পেয়ে যাচ্ছে হ্যাঁ, যে আইনের যে সমস্ত শর্তগুলো আছে সেগুলো সে পূরণ করেছে বলে। কিন্তু মানুষের কাছে তারা কতখানি গ্রহণযোগ্য হচ্ছে সেটা প্রশ্ন একটা। কারণ অনেকগুলো দল তৈরি হলো, এমনকি পশ্চিমবঙ্গেও প্রায় নয় নয় করে 15-20টা দল আছে। কিন্তু আসল লড়াইটা তো ওই 2-3টি দলের মধ্যেই কেন্দ্রীভূত থাকে। তো আর এবং এই ঘটনাটা শুধু পশ্চিমবঙ্গে নয়, সব জায়গাতেই এই ঘটনাটাই চলে। ক্ষমতাতে যেই আসুক না কেন, বিরোধী শক্তি বা বিরোধী আসন কেমন হওয়া উচিত? বিরোধী ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। ওই জন্য ইংল্যান্ডে বিরোধী পার্টিকে বলা হয় হিজ মেজেস্টিজ অপোজিশন। একটা সম্মানের সঙ্গে এরা রাজকীয় বিরোধী দল এই বলে তাদেরকে সম্মানিত করা হয়। কিন্তু অন্য জায়গাতে, ভারতের মতন দেশে, কেবলই ভারতের সঙ্গে ইংল্যান্ডের তুলনাটা চলে আসছে। কারণ ইংল্যান্ড হচ্ছে একটা একটা মোটামুটি একটা আদর্শ স্থানীয় গণতন্ত্র। আর ভারতে যে গণতন্ত্রটা চলছে সেটাকে আমি যে কি জায়গায় রাখবো কে জানে। কোনোভাবে কি এটা পরিবর্তন হওয়া সম্ভব? কোনটা? এই গণতন্ত্রের বিষয়টা ইংল্যান্ডের সঙ্গে? না, এটা সম্ভব একমাত্র সেদিনই সম্ভব হবে যেদিন জনগণ প্রত্যেকেই পুরোপুরি সচেতন হবে। তো শুধু শিক্ষা দীক্ষা পেটে থাকলেই তারা সচেতন নাগরিক তা নয়, তাদেরকে প্রকৃত অর্থেই সচেতন হতে হবে, রাজনীতি সচেতন হতে হবে, দেশ সম্পর্কে সচেতন হতে হবে। একদম শেষের দিকে আসবো, সেটা আপনি এখনো পর্যন্ত কতগুলো বই লিখেছেন? 48টার মতন বই। 48টা আপনি বই লিখেছেন, আপনার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান, আপনি ডক্টরেট করেছেন এবং বিভিন্ন অভিজ্ঞতা থেকে আপনার কাছে জানতে চাই 2026-এ যে ভোট আসছে, এই ভোটের আগে এবং ভোটের পরে রাজনৈতিক দলগুলির সমীকরণ কি হতে চলেছে? সরকার গঠন করতে কোন দল কি ভূমিকা নেবে? এটা নিয়ে একটু যদি আমাদের বলেন। এটা তো পশ্চিমবঙ্গের ব্যাপার শুধু। হ্যাঁ, পশ্চিমবঙ্গে তো আমরা এখন আমাদের নিজেদের মতটা ছেড়ে দিয়ে আমরা দেখছি ওই যেগুলো আগে থেকে ফোরকাস্ট করে আহ, এটা ওটা দেখে বা কতগুলো মানুষের সাক্ষাৎকার নিয়ে তারা যে সিদ্ধান্ত আসে সেইগুলো দেখছি। তাতে স্টার আনন্দ একরকম করছে, প্রশান্ত কিশোর আর একরকম করেছে, আর একটা দল হয়তো পার্টি এগিয়ে এসছে তারাও আর এক রকম করবে। না এই যে বিভিন্ন প্রার্থী ঘোষণা হচ্ছে, একটা এলাকায় বিভিন্ন দলের প্রার্থী থাকছে, তাহলে এই যে নাগরিকদের ভোটটা ভাগ হয়ে যাওয়া, এটা কি কোনো একটা খারাপ জিনিস হতে পারে বা ভালো জিনিস কিছু হতে পারে এখান থেকে? তা এইটা তো এখানে তো প্লুরাল কান্ট্রি বলা হয়, এটা তো ইউনিটারি নয়, মানে সেইভাবে একটা পার্টি কি দুটো পার্টি শাসন করবে সেরকম সংবিধানে কোথাও বলা নেই। হুম। এই যে পার্টিগুলো হচ্ছে এইগুলো তারা সংবিধান মেনেই হচ্ছে। তাদের পার্টিগুলোকে আগে ইলেকশন কমিশন গ্রহণ করছে, এইটা একটা রাজনৈতিক দল বলে তাকে মেনে নিচ্ছে বলেই তারা এই রাজনীতির এই এই নির্বাচনের খেলায় অংশগ্রহণ করতে পারছে। তো এই সমীকরণটা কেমন হবে আপনি কি মনে করছেন 26-এ? না, আমি এটা নিয়ে আমার নিজস্ব কোনো মত নেই। এটা আমি যেসব সমীক্ষাগুলো অলরেডি হয়ে গেছে সেইগুলো দেখছিলাম। পরস্পর বিরোধী অনেক মন্তব্য আসছে। মতবাদ দেখছি। কেউ বলছে বিজেপি এগিয়ে আছে অনেক ভোটে, কেউ বলছে যে তৃণমূল এগিয়ে আছে, কেউ বলছে। না আপনার দৃষ্টিভঙ্গিতে কি হতে পারে? আপনি কি আমার মনে করছেন? এ নিয়ে আমি আহ, তেমন গভীরভাবে কিছু ভাবিনি। আচ্ছা, এটা আপনি আপনি এটা কি বলতে পারেন? আপনি কি এটা মনে করেন কোনো একটি দল
এককভাবে একক সংখ্যাগরিষ্ঠতায় জয়লাভ করে সরকার সেটাই করতে পারবে? আমি মনে করি যে সরকারের করণীয় কর্তব্যগুলো সঠিকভাবে পালন হবে যদি একটা দল মেজরিটি পায়। ওই অনেকগুলো দল থাকলে কি হয়, প্রত্যেক দলই তার আঞ্চলিক স্বার্থটার কথা দেখে, আঞ্চলিক স্বার্থের কথা ভাবে। আমি ন্যাশনাল লেভেলের কথা বলছি। আবার রাজ্যেতেও না, এই এককভাবে আঞ্চলিক দলগুলো তাদের নিজেদের গোছানোর ক্ষেত্রেই ব্যস্ত থাকবে বেশি, নিজেদের প্রতিপত্তি বা নিজেদের হ্যাঁ, ক্ষমতাটা বাড়িয়ে নেওয়ার মানে এটা তো ব্যাপারটা আপনি থাকবে। বলছেন একক সংখ্যাগরিষ্ঠ হলে তার ভালো দিকটা কোন দিকটা? হুম। আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি কি মনে করেন ২০২৬ যেই সরকার আসুক না কেন, সে এককভাবে আসতে পারবে? এককভাবে সরকার গঠন করতে পারবে? এটা কি মনে করেন? পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে এককভাবেই সরকার গঠন হবে, এটা আমি মনে করি। আহ, এখানে এখন বর্তমানে যে পরিস্থিতি, তাতে ওই জোট বেঁধে কোনো সরকার আসার মতো পরিস্থিতি এখন নেই। যেটা আগে ছিল, ওই 4-5টা দল নিয়ে একটা বামফ্রন্ট সরকার গঠন হয়েছিল, সেটা সেদিনটা আপাতত নেই। আবার হয়তো 2 দিন পরে আসতে পারে, এখন নেই। এই ইলেকশনে অন্তত পক্ষে আমার মনে হয় যে একটা পার্টি, সেটা বিজেপি হোক কিংবা তৃণমূল হোক, তারা ক্ষমতায় আসবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আপনার নাম এবং পরিচয় একটু। আমার নাম প্রণব কুমার দালাল। আমি একটু আমার পরিচয়টা আরেকটু এগিয়ে দিতে চাই যে আমি কিন্তু আরামবাগের লোক নই, কিন্তু আরামবাগে আমি আমি সারা জীবনটাই, মানে জীবনের অর্ধেকের বেশি সময় কাটিয়ে দিলাম। এমনকি রিটায়ারমেন্টের পরে আমার দেশে যাওয়া ভেবেছিলাম, সেটাও পারলাম না। শুধু এই কথাটা ভেবে যে আমার বাড়িটা আগে বলে নিই, আমার বাড়ি শান্তিনিকেতনের কাছে এমন একটি গ্রাম, গ্রামটির নাম রায়পুর। সেই রায়পুরের যে জমিদার লর্ড সিনহা ফ্যামিলি, সেই জমিদারদের দানে শান্তিনিকেতনটা হয়েছিল। দেবেন্দ্রনাথ ঠাকুরকে ওই ভুবনডাঙ্গার মাঠটি দান করেছিল, সেইখানেই কালক্রমে শান্তিনিকেতন গড়ে উঠেছিল। আর আমি ওখান ছোটবেলাটা, মানে বিয়ে বিয়ে আমার যখন বিয়ে পড়ছি, তখন পর্যন্ত আমি ওখানকারই মানুষ। তারপরে বাইরে চলে এসেছি, কলকাতায় থেকেছি আমার ডক্টরেট করবার জন্যে। তারপরে এই কলেজে কাজ নিয়েছি, এইখানেই থেকে গেছি। এখানকার মানুষকে আমার খুব ভালো লাগে, খুব। এই এতটা আত্মকেন্দ্রিক সমাজেও কোন কলেজে? আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়। আমি একটা জিনিস এখানে খুব ভালো লাগে, সেটা হচ্ছে এখন যুগটা পাল্টে গেছে, তো বেশিরভাগ মানুষই আত্মকেন্দ্রিক হয়ে গেছে, কিন্তু এখানে তবু একটু যেন পরকেন্দ্রিক মানুষ আছে। তাদের কেউ কোনো বিপদে পড়লে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তারা এসে জড়ো হয়, তারা যতটা পারে উপকার করে। এই জিনিসটা আমি দেখেছি, এইটা আমার খুব ভালো লাগে। এখানকার মানুষ অনেক বন্ধুবৎসল, সেই জন্য আমি এখানে থেকে গেছি। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।